গোয়েন্দা পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের চাপের মুখে জুলাই অভ্যুত্থানে আহতদের সড়ক দুর্ঘটনা বা অন্য রোগের কথা বলে চিকিৎসা দিতে বাধ্য হন বলে সাক্ষ্য দিয়েছেন দুই চিকিৎসক। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তারা। বুধবার 4 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্রুত গতিতে এগিয়ে চলছে সাক্ষ্য গ্রহণ। 6 দিনে শেষ হয়েছে 16 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা। বুধবার সকালে সাক্ষ্য দেন নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান। জানান, আন্দোলনের প্রথম দিকে শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ রোগী চিকিৎসা নিলেও 4 ও 5 আগস্টের রোগীদের বেশিরভাগই ছিলেন মাথায় গুলিবিদ্ধ, অনেকের মাথার খুলিও ছিল না। এই চিকিৎসক আরও জানান, 19 জুলাই ডিবির একটি দল আহতদের হাসপাতালে ভর্তি করতে নিষেধ করে। যাদের ভর্তি করা হয়েছে তাদের বিরুদ্ধে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে রিলিজ দিতেও বাধা দেয়। রোগী আসার পরে ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রোগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না। কেন? তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটা একটা বলেছেন। আর একটা হচ্ছে নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না। উনি তখন বলেছিলেন যে আমরা ডাক্তার, আমরা চিকিৎসা দেওয়ার জন্যই আছি। তো বলছেন না, এটা উপরের নির্দেশ, অর্থাৎ সরকারের নির্দেশ উনি বোঝাতে চেন। ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হাসানুল বান্না সাক্ষ্য দেন, হাসপাতালের সামনে বসে থেকে আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা মুমূর্ষু রোগীদেরও ঢুকতে বাধা দেয়। গুলিবিদ্ধ রোগীর চিকিৎসার জন্য ডাক্তারকে আনতে অ্যাম্বুলেন্স পাঠালেও তা আটকে দেওয়ায় অন্য হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রোগী। সত্য লুকিয়ে ভিন্ন রোগের কথা বলে দেওয়া হয় আন্দোলনকারীদের চিকিৎসা। আন্দোলন করতে যাওয়া যে এটা যেন পুলিশ বুঝতে না পারে, এই জন্য ভিন্ন কারণ তার মধ্যে উল্লেখযোগ্য ছিল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এইটা বলেও উনি রোগী করে চিকিৎসা দিয়েছে। এদিকে বুধবার চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় 2 জনের সাক্ষ্য নেওয়ার কথা থাকলেও তা হয়নি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে ভিপি পদে আবিদুল ইসলাম খান এবং জিএস পদে তানভীর বারীকে প্রার্থী দিয়ে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই অভ্যুত্থানের সময় আহত শিক্ষার্থী সঞ্জিদ আহমেদ তন্নির সম্মানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি ছাত্রদল। এদিকে নির্বাচনে 658টি ফর্ম সংগ্রহ হলেও জমা পড়েছে 509টি। কাল প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিনে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভিড় প্রার্থীদের। বুধবার সকাল থেকে স্বতন্ত্র সহ বিভিন্ন প্যানেলের অনেক প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দেন। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, পরিবেশ বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ সহ নানা প্রতিশ্রুতি তাদের। প্রশাসন স্বৈরাচারীভাবে যা ইচ্ছা তা করতে পারবে না, সেগুলো হচ্ছে নিশ্চিত করা। আমরা মনে করছি এই ডাকসুর মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব। বুধবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে আবিদুল ইসলাম খানকে ভিপি, শেখ তানভীর বারী হামিমকে জিএস এবং তানভীর হাসান হাদি মায়েদকে এজিএস প্রার্থী করে 27 সদস্যের প্যানেল ঘোষণা করে ছাত্রদল। একটি পদ ছেড়ে দেওয়া হয় 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনে ছাত্রলীগের হাতে নিগৃহীত তন্নির জন্য। সঞ্জিদ আহমেদ তন্নির সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পদটি শূন্য রেখে আমরা পূর্ণভাবে সঞ্জিদ আহমেদ তন্নির সমর্থন ঘোষণা করছি। ছাত্রদলের পরপরই মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে অপরাজেয় 71, অদম্য 24 নামে প্যানেল ঘোষণা করে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল। আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসিকীকরণের যে সংকট, আমাদের বিশ্ববিদ্যালয়ের খাদ্যের সংস্থানের যে সংকট, আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন জনিত যে সংকট, সেই সংকটগুলোকে অ্যাড্রেস করে আমরা এখানে 14টি দাবি উত্থাপন করছি। দিন শেষে নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, সব মিলিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছে 568 জন। শেষ দিন জমা পড়েছে 509টি। 509টি ফর্মকে সর্টিং করতে হবে, তারপরে তাদের বৈধতা অর্থাৎ তারা ঠিকমতো জমা দিয়েছে কিনা আমাদের স্ক্রুটিনি হবে। তারপরে আমরা কোন পদে কয়টা মনোনয়নপত্র জমা পড়েছে সেই স্ট্যাটিস্টিক্সে দিতে পারবো আগামীকাল। 28টি পদে ভোট গ্রহণ হবে 9 সেপ্টেম্বর। মোট ভোটার 39,775 জন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি অযৌক্তিক, এজন্য সংবিধান সংশোধন করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর রুহুল কবির রিজভী বলেছেন, বিভিন্ন ইস্যু তুলে যারা নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে তারা সফল হবে না। বুধবার নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন বিএনপি নেতারা। 1 সেপ্টেম্বর বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে যৌথ সভা করেছে দলটি। ব্রিফিংয়ে জানানো হয়েছে, দেশজুড়ে 7 দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক ইস্যুতে বিএনপি সবসময় আলোচনায় বসতে প্রস্তুত। তিনি অভিযোগ করেন, পিআর পদ্ধতি অযৌক্তিক, এটা জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। জনগণের কাছে কেউ এই বিষয়টা পরিষ্কার করে নাই, অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি যে সম্পর্কে তাদের কোনো ধারণা দেওয়া হচ্ছে না। এটাই হলো প্রশ্ন আমাদের কাছে। আপনার পিআরের পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখনো, কারণ ব্যাপারটা তো আপনি আপনার পরিচ্ছন্নই করতেছেন না যে আপনি কি ধরনের একটা পদ্ধতি চান যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর রুহুল কবির রিজভীর দাবি, ভোট নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখতে প্রস্তুত জনগণ। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরো আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে, এবং এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি তারা প্রস্তুত। দাবি আদায় না হলে নির্বাচন হবে না, কিছু দলের এমন মন্তব্যকে আমলে নিচ্ছে না বিএনপি নেতারা। আমরা চক্রান্তের কথা শুনি। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও ভোটার হতে পারবেন প্রবাসীরা, এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। তবে ভুয়া বাংলাদেশি পাসপোর্টধারীদের বিষয়ে সতর্ক করা হয়েছে। বুধবার ইসির এনআইডি উইং এর পরিচালক আবি শাহনুর খান এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন। চিঠি পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত এবং হাই কমিশনারের কাছে। এর মধ্যে 10টি দেশের 17টি মিশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া চলছে। মেয়াদোত্তীর্ণ পাসপোর্টের কপি বা বিদেশি পাসপোর্টের কপি দিয়েও ভোটার নিবন্ধন করা যাবে। এক্ষেত্রে বিদেশে বসবাসকারী এনআইডিধারী 3 জন বাংলাদেশের কাছ থেকে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ প্রধান শাহিনুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে অর্থ মন্ত্রণালয়। এর আগে শাহিনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়, যদিও বুধবার নির্দেশ না মেনে অফিস করেছেন শাহিনুল ইসলাম। এ নিয়ে ডেপুটি গভর্নর জাকির হোসেন জানান, বাধ্যতামূলক ছুটি বহাল আছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া যাবে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহিনুল ইসলামের কয়েকটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনার পরপরই কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের একাংশ গভর্নরের কাছে স্মারকলিপি দেন। এতে শাহিনুল রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বলে দাবি করা হয়। তবে সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে তাকে আর দেখা যায়নি। ছড়িয়ে পড়া ভিডিওগুলোকে শাহিনুল ইসলাম ভুয়া দাবি করলেও প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংক এই ভিডিও সঠিক বলে জানতে পেরেছে। এদিকে এ বিষয়ে ডেপুটি গভর্নর ও 2 জন নির্বাহী পরিচালকের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বুধবার শাহিনুল ইসলামের অফিস করা নিয়ে উত্তেজনা তৈরি হয়। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর জানান, শাহিনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেটাও বলা হয়েছে ওনাকে, স্যারের নির্দেশকে ওনাকে কমপ্লাই করতে হবে। মূল কথা হচ্ছে ওনার রিপ্লাই কি ছিল? হ্যাঁ, ওনার রিপ্লাই কি ছিল? স্যার হাই কমান্ড আসলে ওটা উনি কমপ্লাই করুন। আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে গত বছরের আগস্টে পদত্যাগে বাধ্য হন বিএফআইয়ের তৎকালীন প্রধান মাসুদ বিশ্বাস। এরপর চলতি বছরের জানুয়ারিতে নিয়োগ পান শাহিনুল ইসলাম। গভর্নরের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি যে 3 জনের নাম সুপারিশ করেছিল সেই তালিকায় শাহিনুলের নাম ছিল না। তারপরও এই পদে নিয়োগ পান তিনি। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের আন্তরিকতায় ঘাটতি না হলেও নির্বাচন বানচালে নানা অপতৎপরতার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে যথেষ্ট দায়িত্বশীল থাকার পরামর্শ তাদের। আস্থায় এনে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কোনো বিকল্প দেখছেন না বিশ্লেষকরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবুজ সংকেতের পর এবার নড়ে চড়ে বসেছে রাজনৈতিক দলগুলো। নির্বাচন কমিশনেও চলছে রোডম্যাপ ঘোষণার জোর প্রস্তুতি। অন্যদিকে নির্বাচন হবে না, অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়বে না, এরপর জাতীয় সরকার, এমন গুঞ্জনও চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। তবে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে সরকার বা নির্বাচন কমিশনের আন্তরিকতার ঘাটতি না থাকলেও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ভোট ভণ্ডুলের ষড়যন্ত্র, বলছেন বিশ্লেষকরা। তাদের মতে জুলাই আন্দোলনের মিত্রশক্তি বিএনপি, এনসিপি ও জামায়াত সহ সব দলকে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আন্তরিক হতে হবে। যদি এমন হয় কিছু রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন না, যদি এমন হয় যে স্ট্রিটে এজিটেশন বা এই ধরনের আন্দোলন বেড়ে যাচ্ছে, তখন কিন্তু সেটার কোনো একটা জায়গা কেন্দ্রিক থাকে না, সেটা কিন্তু আস্তে আস্তে পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়। তখন যারা অপতৎপরতা চালাবেন তাদের জন্য এই অপরচুনিটিটা, এটা একটা সুযোগ করে দেয় এবং আরো বহু ধরনের ঝামেলা তৈরি করার একটা স্কোপ চলে আসে। জুলাই সনদে ঐক্যমত্য, সব দলের অংশগ্রহণ, স্বচ্ছ ভোট গ্রহণ ও ফল প্রকাশ, এসব সমীকরণ মিলালেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা সম্ভব, বলছেন বিশ্লেষকরা। চ্যালেঞ্জ থাকবে নির্বাচনী কর্মকর্তাদেরকে মাঠ পর্যায়ে পাওয়াটা, কিন্তু আপনি জনগণকে আস্থায় আনতে হবে যে হ্যাঁ নির্বাচন ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে, নির্বাচনী কর্মকর্তারা তারা নিরাপত্তার ভেতরে থাকবে। এই জিনিসগুলো যদি আপনি ইনশিওর করেন তাহলে হবে। গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে দলগুলো প্রতিযোগিতার রাজনীতি করবে, প্রতিহিংসার নয়। মেনে নেবে জনগণের রায়, প্রত্যাশা বিশ্লেষকদের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের লুখিয়ায় লাঠিচার্জ করে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে অন্তত 15 জন আহত হন। বুধবার দুপুরে ফালিয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সামনের সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় শিক্ষকরা ক্যাম্পের প্রবেশমুখে অবস্থান নিয়ে যানবাহন প্রবেশে বাধা দেয়। তাদের আন্দোলনের সংহতি জানিয়ে ছাত্র প্রতিনিধি এবং এনসিপি নেতারা যোগ দেন। লাঠিচার্জের সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব SM সুজাউদ্দিন সহ 22 জনকে আটক করা হয়। এর প্রতিবাদে উখিয়া থানা ঘেরাও করেন ছাত্র নেতারা। এ সময় আবারও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় আটককৃতদের ছেড়ে দেওয়া হয়। অর্থ সংকটের কারণ দেখিয়ে প্রায় 1200 স্থানীয় শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এ নিয়ে আন্দোলন করছেন চাকরিচ্যুতরা। চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার সকালের ঘটনা হলেও ভিডিওটি ছড়িয়ে পড়ে বুধবার। সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুটি মোটরসাইকেলে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে যায় অজ্ঞাত 6 যুবক। পরে 4 জন তার বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এই সময় ভবনটিতে কেউ ছিল না। খবর পেয়ে বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায় এই বিষয়ে এখনো কোনো অভিযোগ পায়নি তারা, তবে তদন্ত চলছে। যদি এখনো কোনো অফিসিয়াল অভিযোগ তারা এখনো দাখিল করে নাই, তারপর আমরা ঘটনাটা প্রতিষ্ঠানে গিয়েছি, আপনার হচ্ছে তদন্ত চলমান আছে এবং হচ্ছে আসামিদেরকে আশা করি আপনার শীঘ্রই আইনে আওতায় আনা যাবে। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই সময় পুড়ে গেছে অন্তত 60 থেকে 70টি ঘর, তবে এ সময় কেউ হতাহত হয়নি। বুধবার দুপুর 2:37 দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল 3টার দিকে 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে 5টি ইউনিট। পরে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। বস্তির বাসিন্দারা জানান কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পাশাপাশি লুটপাট হয়েছে অনেকের ঘরে থাকা টাকা সহ মূল্যবান মালামাল। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি জানা যাবে তদন্তের পরে। আমি দৌড়ে যখন এখানে আসছি তখন দেখি যে বাসার এই কোণায় ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আমি ঘরে ঢুকছি, আমার জান বাঁচে না, আমি আরেক বাড়ি নাইয়ে নামছি। মানুষ বাঁচাইতে আর লুটপাট করতে, বুঝছেন, কেউ কিছু না নিতে পারেনি, সব ঘুরে চাই। 60 থেকে 70টা ঘর ক্ষতিগ্রস্ত হয়, আর পানিতেও কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা দ্রুতই আগুনটা নিয়ন্ত্রণে আনার কারণে আশেপাশে যে ঘরগুলো ছিল, প্রায় অনেকগুলো ঘর ছিল, আমরা সেই ঘরগুলোকে অগ্নিনির্বাপক আগুনের হতে উদ্ধার করতে পারি।
রাজধানীর পোস্তগোলায় ভাঙা হচ্ছে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিশাল বাংলো বাড়ি। বিআইডব্লিউটিএ জানায় 1 একরেরও বেশি নদীর জায়গা অবৈধভাবে ভরাট করে বাড়িটি করা হয়েছিল। ক্ষমতার প্রভাবের কারণে একাধিকবার চেষ্টা করেও ভাঙা যায়নি এই বাংলোটি। এবার পুরোপুরি ঘুরিয়ে দেওয়া হবে বলছেন কর্মকর্তারা। আদালতের আদেশে এই উচ্ছেদ অভিযান চলবে। বুধবার সকালে রাজধানীর পোস্তগোলায় বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। দক্ষিণ কেরানীগঞ্জে নদীর জমিতে অবৈধভাবে এই বাংলো বাড়িটি বানিয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী নজরুল হামিদ। এর আগে চেষ্টা করলেও ক্ষমতার প্রভাবের কারণে ভাঙা যায়নি বাড়িটি, জানান কর্মকর্তারা। সাবেক সরকারের একজন মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, উনি এখানে আমাদের নদীর জায়গা দখল করে আমাদের বেশ কিছু আমার দোতলা একটা বাংলো বাড়ি তৈরি করেছে, যেটি অবৈধভাবে করেছে। ইতিপূর্বে আমাদের এখানে উচ্ছেদ অভিযান আমাদের পরিচালনা করা হয়েছে, আমরা তখন এখানে ছিলাম না, কিন্তু এখানে তৎকালীন সরকার তাদের মধ্য দিয়ে কিন্তু উচ্ছেদ করা আসলে সম্ভব হয়নি। 2019 সালে বুড়িগঙ্গা নদী ও আশেপাশের সরকারি জায়গার সীমানা নির্ধারণ করা হয়। প্রভাবশালীদের অবৈধ স্থাপনার কারণে সংকুচিত হয়ে পড়েছে নদী। এসব জমি পুনরুদ্ধারে অভিযান চলবে। পরবর্তীতে আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা দিব যে এই যে অবমুক্ত করে জায়গা প্রায় 1.5 একর জায়গা আমরা উচ্ছেদ করে অবমুক্ত করছি, এই জায়গাতে আমাদের কোনো ইকো পার্ক করা যায় কিনা এই ধরনের আমরা চিন্তাভাবনা আমাদের রয়েছে। এর আগে নদীর জায়গা দখল করে তৈরি অবৈধ ডকইয়ার্ড ও ভবন ভেঙে দিয়েছে অভিযানে। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হলো গাইবান্ধার হরিপুর চিলমারি সংযোগ সড়কে তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানী সেতু। দুপুরে সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই সেতুর মাধ্যমে সুন্দরগঞ্জ উপজেলার সাথে কুড়িগ্রামের চিলমারি সদরের সড়ক যোগাযোগ সহজ হলো। বুধবার সকাল থেকেই গাইবান্ধা ও কুড়িগ্রামের তিস্তার দুই পাশে ঢল নামে লাখো মানুষের। উপলক্ষ একটাই, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হবে স্বপ্নের মাওলানা ভাসানী সেতু। সেতুর ফলক উন্মোচন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, এতদিন আগ্রাসনের নামে ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছে দেশ, আর মাথানত করা হবে না। ন্যায্য হিস্সার লড়াই চলবে। পানির ন্যায্য হিস্সা আদায়ের কথা বলে আমাদের ভাই আবরার ফাহাদকে বুয়েটে শহীদ হতে হয়েছে। আমরা আগ্রাসন বিরোধী লড়াইয়ের সকল মহানায়ক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে শুরু করে আবরার ফাহাদ, তাদের পদাঙ্ক অনুসরণ করে আগামীর বাংলাদেশে এই অঞ্চলের মানুষের ন্যায্য হিস্সা আদায়ের লড়াই চালিয়ে যাব। 2014 সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর 2021 সালের ফেব্রুয়ারিতে শুরু হয় নির্মাণ কাজ। সেতুর পাশাপাশি শেষ হয়েছে নদী তীর রক্ষার কাজও। সেতু চালুর পর পুরো অঞ্চলের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের প্রত্যাশা স্থানীয়দের। বেশিরভাগ ব্যবসায়িক কাজ কামের জন্য আমরা আগে অনেক কষ্ট করে আমাদের যাওয়া লাগতো, সেই কষ্টটা এখন আমাদের আর হবে না। যেহেতু ব্রিজ আছে, রাস্তা ভালো আছে, কর্মস্থল যদি হয় তাহলে ওই পারের মানুষ বা এই পারের সবারই সুযোগ সুবিধা হতেছে। মাওলানা ভাসানী সেতুর কারণে ঢাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সাথে ভুরুঙ্গামারী স্থলবন্দর সহ কুড়িগ্রাম জেলার দূরত্ব অন্তত 50 কিলোমিটার কমবে। জমির দাম বাড়বে, সব ফসলের দাম বাড়বে, কৃষকের উন্নতি হবে। খুব আনন্দ এক কথা এই ব্রিজ হওয়ার কারণে। বাংলাদেশ সরকার ও সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের অর্থায়নে 925 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 1490 মিটার দীর্ঘ সেতুটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা না গেলে হাতি সংরক্ষণ সম্ভব নয়। বুধবার সকালে আগারগাঁও বন ভবনে হাতি দিবসের আলোচনা সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই কথা বলেন। আরও জানান, দেশে বন এবং ব্যক্তি পর্যায়ে কত হাতি আছে তা জানতে জরিপ হবে। পালা হাতির বিধিমালা বাতিলের ইঙ্গিতও দেন উপদেষ্টা। অবশেষে হাতি রক্ষায় প্রথমবারের মতো নেওয়া হলো প্রকল্প। আহত হাতির চিকিৎসার জন্য সিলেট, শেরপুর, চট্টগ্রাম ও রাঙামাটিতে হবে হাসপাতাল। আর ব্যক্তি পর্যায়ে পালা হাতি বাঁচাতে কক্সবাজারের চুনতি বনে গড়ে তোলা হবে অভয়াশ্রম। বুধবার সকালে রাজধানীর বনভবনে হাতি দিবসের আলোচনা সভায় উঠে আসে ডাঙার সবচেয়ে বড় প্রাণী রক্ষার পরিকল্পনার কথা। আগে আপনি বনের পরিবেশটা তৈরি করেন, তারপরে তাদের সংখ্যা বাড়ানোর চিন্তা করেন। আমি মনে করি বাংলাদেশে কোনো হাতি বাড়ানোর দরকার নাই, বরং বার্ড কন্ট্রোল করার দরকার আছে। 54 স্কোয়ার কিলোমিটারের শেরপুরে কয়টা হাতি থাকতে পারবে যদি আমি ধান খেতে যেতে না দিই? সো উই নিড টু হ্যাভ প্ল্যানিং অলসো ফর দ্যাট। কিছু করিডোর সৃষ্টি করে কানেক্টিভিটিটা রক্ষা করতে পারি, যাতে
হাতিগুলো অন্তত একটি আবাসস্থল থেকে আরেকটি আবাসস্থলে যাতায়াত করতে পারে। দেশে সবশেষ হাতি জরিপ হয় 2015 সালে। এরপর গত 10 বছরে শতাধিক হাতির মৃত্যু হয়েছে। তবে কত সংখ্যক হাতির বাচ্চা আছে তার হিসাব নেই। তাই বনের হাতি ও ব্যক্তি পর্যায়ে পালা হাতির সংখ্যা জানা জরুরি। সেই সাথে পালা হাতির লাইসেন্স বিধিমালা নিয়ে নতুন করে ভাবনার কথা জানান পরিবেশ ও বন উপদেষ্টা। আমরা যে লাইসেন্স দিয়ে দিলাম এতগুলো ক্যাপটিভ হাতির, আমরা কি দেখেছিলাম যে ওই যে লোক এটা নিচ্ছে তার আর্থসামাজিক বাস্তবতা কি, সে আদৌ হাতির খরচ পোষাতে পারবে কিনা? বন বিভাগ কাদেরকে লাইসেন্স দিয়েছে আমার মনে হয় তাদেরকে ডেকে এনে একটু বলে দেওয়া উচিত যে হাতি পেলে হাতিকে দিয়ে খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ বন্ধ করতে হবে। ক্যাপটিভ হাতির যে প্রভিশনটা আছে এটা থেকে আমাদেরকে সরে আসতে হবে। There should not be anything called captive হাতি। হাতি দিবসের আলোচনা সভায় জানানো হয় সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রথমবারের মতো হাতি সংরক্ষণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ব্যয় ধরা হয়েছে 39,94,00,000 টাকা। এই প্রকল্প চলতি বছর থেকে শুরু হয়ে শেষ হবে 2028-এর জুনে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।